আমি যাবো আর আসবো, চিন্তা নেই। অরণের কথা শেষ না হতেই উত্তর দিল শুভা। আমিও আপনার সাথে যাব। না, তোমার শরীর খারাপ। রিসোর্টে ফিরে খাবার খেয়ে শরীরে এনার্জি বাড়াও, তাহলে আমার একটু সুবিধা হয়। আদৃশ কেসে উঠেছে। অরণ্যের কথা শুনে শুভা লজ্জা পেয়ে মাথা নুয়ে নিয়েছে। মনে মনে বকাঝকা দিচ্ছে অরণ্যকে। মেয়েটা হাঁটছে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে। অরণ্য আসছে তার পাশে পাশে। হাঁটতে হাঁটতে কখন যে খাদের সামনে চলে এসেছে খেয়ালে নেই অরণ্যের। এখন তার নিজেরই কেমন খটকা লাগছে। মেয়েটাকে মিথ্যে বলে নিয়ে এসেছে তাকে। অরণ্য মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছিল, তোমার অসুস্থ ভাই কোথায়? কিন্তু মেয়েটার বদলে চোখের সামনে রায়ানকে দেখতে পেল অরণ্য। চোখ মুখে রাগ নিয়ে তাকিয়েছে সে অরণ্যের দিকে। রাগ হওয়াটা স্বাভাবিক। অরণ্যের আদরের রায়ান তার একটা চোখ হারিয়েছে। হাতটাও অকেজ হয়ে পড়ে আছে। রায়ানের এই অবস্থা দেখে অরণ্যের অনুশোচনা হচ্ছে না একটু। ও যা করেছে তার শাস্তি হিসেবে তো এটুকুই কিছুই না। শাস্তি এখনো বাকি রায়ানের, কিন্তু আজ এই নিস্তব্ধ জায়গাটাতে রায়ানকে কেন ডেকে এনেছে অরণ্যকে? অরণ্য কিছু বলবে তার আগেই রায়ান ওর হাতে থাকা শক্ত স্টিলের টুকরোটা দিয়ে আঘাত করেছে অরণ্যের মাথায়। সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হতে শুরু করেছে। চোখ মুরুকার গায়ের সাদা শার্টটার রক্তে লাল হয়ে গেছে অরণ্যের। চারিপাশে অন্ধকার লাগছে, মাথাটা ঘুরছে। রায়ান হাসছে, হাসতে হাসতে বলছে অরণ্যকে, উফ, কালকের খবরের কাগজের হেডলাইন থাকবে, নামি দামি হসপিটালের নাম করে হার্ট সার্জন ডক্টর সেরা শরণ্য আজ এই পৃথিবীতে নেই। তোর জন্য আমার কষ্ট হচ্ছে রে। মরার আগে তোর লাভ বার্ডের মুখটাও দেখতে পারলি না। রায়ানের মুখে সুবাকে দেওয়া অরণ্যের নামটা শুনে রাগ মাথায় চড়ে গিয়েছে। অরণ্যের নিজের সর্বশক্তি দিয়ে লাথি মেরেছে রায়ানকে। রায়ান গিয়ে ছিটকে পড়েছে কিছুটা দূরে। হাসছে অরণ্য। ওর ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা সহ্য হচ্ছে না রায়ানের। উঠে দাঁড়িয়ে দ্রুত ছুটে গেল অরণ্যের কাছে। খাট থেকে ফেলবে বলে ধাক্কা দিতে যাচ্ছিল তাকে। রিসোর্ট থেকে বেরোনোর সময় মিহিকে মেসেজ পাঠিয়েছিল অরণ্য। মিহি তখন দেখেছিল অরণ্যদের সঙ্গে আদৃশ আছে, তাই কাছে গিয়ে কথা বলেনি। তবে যখনই দেখলো অরণ্য মেয়েটার সাথে হেঁটে আসছে, এদিকে মিহিও তাদের পিছু নিয়েছিল। মাত্রই মেয়ে এসে দাঁড়িয়েছে অরণ্য আর রায়ানের সামনে। কি হয়েছে দেখে সাথে সাথে কানে দুহাত চেপে অরণ্যের নাম ধরে চিৎকার দিয়ে উঠেছে মিহি। রাত হতে চলল। বাইরে বৃষ্টি হচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে শুভা। দরজা খোলার আওয়াজ কানে আসলো ওর। মনে হলো অরণ্য এসেছে। এইভাবে দাঁড়িয়ে রইল সেখানে, কিন্তু শুভার ভাবনা ভুল ছিল। অরণ্যের জায়গায় কিরণ এসেছে ওর রুমে। চিন্তিত হয়ে বলছে শুভাকে, ভাইয়া কোথায় শুভা? তোরা তো একসাথেই বেরোলি। শুভারও এবার চিন্তা হচ্ছে, সত্যি তো অরণ্য আসছে না কেন? এই অচেনা জায়গায় ঝড় বৃষ্টির মধ্যে অরণ্য কোথায় গেল? এত সময় তো চলে আসার কথা। কোনো ক্ষতি হলো না তো? কথাটা ভাবনায় আসতেই গলা শুকিয়ে কাঠ শুভার। কিরণকে কিছু না বলে দ্রুত গিয়ে বিছানায় ফেলে রাখা ফোনটা হাতে নিয়েছে। একের পর এক কল দিয়ে যাচ্ছে অরণ্যের নাম্বারে। বারবার ফোন বন্ধ দেখাচ্ছে। শুভার মনে হলো অরণ্য আছে আদৃশের সাথে। দেরি না করে কল দিতে যাচ্ছিল আদৃশের নাম্বারে। ঠিক তখনই শুভার রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছে আদৃশ। ডাকছে সে অরণ্যকে। বুঝতে বাকি নেই শুভার কিরণের অরণ্য এখনো ফেরেনি। বারবার মাথার মধ্যে একটাই কথা আসছে, কিন্তু এই অচেনা অচেনা জায়গায় অরণ্য গেলটা কোথায়? ঠান্ডার মধ্যেও কেমন ঘামছে শুভা। চিন্তা হচ্ছে ওর। কিরণ বুঝতে পারছে শুভার মনের অবস্থা। কাছে এসে বসেছে কিছু বলবে বলে। কিরণের দিকে ছলছল চোখে তাকিয়ে বলে উঠছে শুভা, তোর ভাইয়া কোথায় কিরণ? এই অচেনা জায়গায় আমি ওনাকে কোথায় খুঁজবো এখন? আমরা আছি তো, সবাই মিলে খুঁজে নিব। এত টেনশন করিস না, ভাইয়ার কিচ্ছুই হয়নি। কিরণ শুভাকে শান্ত করার জন্য বলেছে কথাটা, কিন্তু মনে মনে যে প্রচণ্ড ভয় হচ্ছে ওর। এত সময় হয়ে গেল অরণ্য আসছে না কেন? 100টার বেশি কল দিয়েছে হয়তো, একবারও অরণ্য রিসিভ করেনি। এমন তো আগে কখনো করেনি। চিন্তা হচ্ছে কিরণের। শুভাকে বসিয়ে রেখে আদৃশের সাথে কথা বলতে বলতে চলে গেছে নিজের রুমে। আদৃশ কিরণকে বুঝিয়ে বলেছে শান্ত থাকতে। সে দেখছে অরণ্য কোথায়। কিরণও আর প্রশ্ন করে বিরক্ত করেনি আদৃশকে। নিজের রুমে চলে গেছে সে। ধপধপে সাদা বিছানাটায় উপর হয়ে শুয়ে আছে কিয়ান। কিরণ যে ওর পাশে নেই মাত্রই খেয়াল করলো। উঠে বসতেই জানালার সামনে দাঁড়িয়ে থাকা কিরণের চিন্তিত মুখশ্রীটা নজরে আসলো তার। চিন্তা হলো কিয়ানের। কিরণের কি মন খারাপ হলো কোনো কারণে? বিছানা থেকে উঠে কিয়ান হেঁটে গেল কিরণের কাছে। পেছন থেকে জড়িয়ে ধরল কিরণকে। নিজের মুখ ডুবিয়েছে কিরণের গলায়। কিরণের ভালো লাগছে না কিছুই। কিয়ানকে সরিয়ে নিয়েছে নিজের থেকে। কিরণের এমন আচরণে রাগ হলো কিয়ানের। বুড়কুচকে কিরণের দিকে তাকালো সে। হাত ধরে একটানে নিয়ে আসলো নিজের কাছে। রেগে কিছু বলতে যাবে, তখনই চোখে পড়ল কিরণের ছলছল জোড়া চোখ। নিজের দুহাতের আজলায় কিরণের ছোট্ট মুখটি নিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করল কিয়ান, কি হয়েছে রাগিনী?
শরীর খারাপ তোমার? কিরণ হুট করে জড়িয়ে ধরল কিয়ানকে। কিয়ানের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল সে। কিয়ান হাত বুলালো কিরণের মাথায়, শান্ত কণ্ঠে বলল ওকে। কি সমস্যা হয়েছে আমাকে বলো। কান্নারত অবস্থাতেই উত্তর দিল কিরণ। আমার ভাইয়াকে এনে দিন। কিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস ছাড়ল। কিরণকে নিজের থেকে দূরে সরিয়ে বিছানার কাছে যেতে যেতে বলল, তোমার দামড়া ভাইকে আমি এনে দেবো কিভাবে? নিজে গিয়েছে, নিজেই চলে আসবে, অপেক্ষা করো। ভাইয়ার ফোন বন্ধ, সেই বিকেলে বেরিয়েছিল, এখন 9টা বাজতে চললো। কিয়ানের কপালে ভাঁজ পড়ল। এই অপরিচিত জায়গায় অরণ্য একা একা গেল কোথায়? অরণ্য কি কোনো বিপদে পড়ল? কথাটা মাথায় আসতেই সুভার জন্য চিন্তা হলো কিয়ানের। কিরণের কাছে গিয়ে জিজ্ঞেস করলো। সুভা কোথায়? কিরণের মনে মনে রাগ হলো কিয়ানের কাছে। নিজের বোনের জন্য কত চিন্তা, অথচ তার ভাইয়ের কথা বলতে মুখটাকে কেমন যেন বানিয়ে রেখেছিল। উত্তর না পেয়ে কিরণকে আবারও জিজ্ঞেস করেছে কিয়ান। মাথায় হাত চেপে বলল কিরণ। ও রুমেই আছে, কিন্তু আমার ভাইয়া কোথায় গেল? আমি খারাপ স্বপ্ন দেখেছি, বিশ্বাস করুন। ভাইয়ার কিছু হলো না তো? সুভা মাত্র এসে দাঁড়িয়েছিল কিয়ানদের দরজার সামনে। কিরণের কথাটা কানে যেতেই কয়েক পা পিছিয়ে গেল সে। রিসোর্টের কর্মচারীদের সাথে কথা হলো সুভার। এখনও নাকি এমন দিনে একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। মনের মধ্যে কচকচ করছে সুভার। অরণ্য ঠিক আছে তো? এই আঁকাবাঁকা রাস্তায় বৃষ্টির দিনে হাঁটাও তো বিপজ্জনক। মাথাটা ধরে এসেছে সুভার। কান্না করতে ইচ্ছে করছে ওর। মাকে হারিয়ে কাছের মানুষ হারানোর কষ্ট কেমন ভালো করেই বুঝেছে সে। অরণ্যকে কোনোভাবেই হারাতে চায় না সুভা। কঠোর সুভাও কেমন নরম হয়ে গেছে অরণ্যের ভালোবাসায়। অরণ্যকে ছাড়া ওর বাঁচা দায়ী হয়ে পড়বে। সুভার মাথাটা ঘুরছে। দরজার সাথে হেলান দেওয়া অবস্থায় ছিল। এসব ভাবতে ভাবতে মেঝেতে বসে শব্দ করে কান্না করে দিয়েছে। কিয়ানের কানে আসলো বোনের কান্নার আওয়াজ। কিরণের সাথে কথা বলা রেখে ছুটে আসলো সুভার কাছে। কিরণ এসেছে কিয়ানের পিছু পিছু। সুভাকে হাত ধরে তুলে বসিয়েছে নিয়ে সোফায়। সুভার কান্নার কারণ বুঝতে সমস্যা হয়নি কিয়ানের। কিয়ান অবাক হচ্ছে অরণ্যের প্রতি সুভার ভালোবাসা দেখে। এই সুভাই কিনা অরণ্যের ওপর রাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছিল। কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল কিয়ান। নিজের হাতের সাহায্যে বোনের চোখের পানি মুছে দিয়ে তাকে শান্ত থাকতে বলেছে কিয়ান। সুভা যে ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড ঘুরছে, বমি বমি পাচ্ছে বারবার। সুভা উঠে দাঁড়িয়েছিল নিজের রুমে যাবে বলে। হাঁটতে গিয়ে পড়ে যেতে নিলে কিয়ান ধরে নিয়েছে তাকে। আদিশকে ডাকতে পাঠিয়েছে কিরণকে। বেশ অনেকক্ষণ হলো আদিশের জন্য অপেক্ষা করছে কিয়ান। বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেও। বাইরের বৃষ্টির তাণ্ডব কমে গিয়েছে, প্রকৃতি এখন শান্ত হয়েছে অনেকটাই। আদিশ আসছে না দেখে নিচে ওকে ডাকতে যাচ্ছিল কিয়ান। তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকা মিহিকে দেখতে পেল। কিয়ান জানে মিহি এখানের হসপিটালটাই জব করে, তাই অবাক হয়নি মিহিকে দেখে। বরং এই সময়টা মিহি এসেছে তাই চিন্তামুক্ত হয়েছে কিছুটা। কিয়ান মুস্কি হেসে ভেতরে আসতে বলল মিহিকে। মিহিও কিয়ানের হাসির উত্তরে হাসি দিয়ে ভেতরে আসলো। তার সাথে একজন কম বেশি নার্সও আছেন। তাদেরকে রেখে কিয়ান চলে গেছে রুম থেকে বেরিয়ে। কিরণের কথা শুনে তাড়াহুড়ো করে আদ্রিস এসেছিল। রুমে এসে দেখা পেল মিহির। কপাল কুঁচকে মিহির দিকে তাকিয়ে ভাবছে আদ্রিস, এই রাতের বেলায় ঝড়ের মধ্যে মিহি একা একা এখানে আসলো কিভাবে? কিয়ান দাঁড়িয়ে আছে রুমের বাইরে। কিরণ আর আদ্রিসও সেখানেই গিয়ে দাঁড়িয়ে আছে। বেশ অনেকক্ষণ পর মিহি বেরিয়েছে রুম থেকে। চিন্তিত হয়ে কিরণ গিয়ে জিজ্ঞেস করলো মিহিকে। সুভার কি হয়েছে মিহি আপু? মিহি মুস্কি হেসে কিরণের হাত ধরে বলল, আমি ফুপি হতে যাচ্ছি কিরণ। কিরণের পাশে দাঁড়িয়ে থাকা কিয়ান মিহির কথা শুনে একগাল হেসে বলল। আমি তাহলে মামা হতে চলেছি? মিহি হেসে ওপর নিচ মাথা নাড়ালো। কিরণ খুশি হয়েছে সুখবরটা পেয়ে। আনন্দ ওর নাচতে ইচ্ছে করছে, কিন্তু ভাইয়ের কথাটা মাথায় আসলেই চিন্তার এসে ভিড় করছে ওর চোখ মুখে। কিরণ সামলালো নিজেকে। রুমে গিয়ে বসলো সুভার পাথার কাছে। মিহি চলে যাচ্ছিল। আদ্রিস ওর পিছু নিয়েছে। বারবার ডেকে যাচ্ছে মিহিকে। শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছে সে। এখানকার সবকিছুই মিহির চেনা। ছোট থেকে তার বেড়ে ওঠা এখানে। বাবা চাকরির বদলিতে ওরা সপরিবার এখানে এসেছিল। মিহির আব্বু মারা গিয়েছিলেন কোনো একটা অ্যাক্সিডেন্টে। তখন নিজের গ্রামের বাড়িতে ফিরে যেতে চেয়েছিল মিহি, কিন্তু রাজি হননি ওর আম্মু। মিহিও এখানকার মানুষ, পরিবেশ সবকিছুর সাথে মানিয়ে নিয়েছিল আস্তে আস্তে। পড়াশোনার জন্য যখন নিজের পরিচিত জায়গা ছেড়ে মিহি শহরে গিয়েছিল, তখন দেখা হয়েছিল অরণ্য, আনহা আর আদ্রিসের সাথে। অরণ্যকে বরাবরই সে ভাইয়ের চোখে দেখত। বিপদে পড়লেই অরণ্য সুপারম্যানের মতো সাহায্য করতে ছুটে আসতো তাকে। আদ্রিসকে মিহি সে প্রথম দেখা থেকেই পছন্দ করত, কিন্তু যখন বুঝলো আদ্রিস আনহাকে চায়, সে সরে এসেছিল সবকিছু ছেড়ে। ইন্টার্নি করার জন্য যখন অরণ্যের হসপিটালে গেল, তখন আবার দেখা হলো আদ্রিসের সাথে।
আদৃশের প্রতি আনহার অমন অবহেলা দেখে মায়া হয়েছিল মিহির। আদৃশকে জানাতে চেয়েছিল সে যেভাবে আনহাকে চায় কেউ একজন তাকে ওভাবে চায়। নিজের ভালোবাসার কথা বলেছিল মিহি আদৃশকে, কিন্তু লাভ কি হলো? আদৃশ বরাবরের মতোই ফিরিয়ে দিল তাকে। মনের মধ্যে অভিমান জমেছিল মিহির, জেদ লাগছিল খুব, তাই সব ছেড়ে ছুড়িয়ে চলে এসেছে এখানে। সুভার অসুস্থতার খবর জানে মিহি। বাড়াবাড়ি কিছু হওয়ার আগে ছুটে এসেছে সে। অরণ্যের কাছে যে মিহি ঋণী, এসে অবশ্য খারাপ কিছুই হয়নি, বরং ফুফি হবে শুনে সারপ্রাইজড হয়েছে সে। মিহি এসব ভাবছে আর হেঁটে যাচ্ছে। ওর সাথে আসা নার্স আগে আগে হেঁটে যাচ্ছে। আদৃশ তখন ওর কাছে গেল, হেসকা টানে মিহিকে নিয়ে এলো নিজের কাছে। মিহি রাগ হচ্ছে খুব, আদৃশের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলছে, করছিসটা কি? ছাড় আমাকে। এত জেদি হলি কবে থেকে? যবে থেকে তুই আমাকে ইগনোর করছিস। আমি করছি না, তুই করছিস। কথা বলল না মিহি। আচমকাই ধাক্কা দিয়ে উঠল আদৃশের বুকে। আদৃশ কি যেন ভেবে ছেড়ে দিল মিহিকে। মিহি আর অপেক্ষা না করে চলে যেতে চাইল সেখান থেকে। আদৃশ গম্ভীর কণ্ঠে বলে উঠল তখন, আমি এগিয়ে দিব। আমি একাই যেতে পারবো। এত সাহস হলো কবে? ধাক্কা খেতে খেতে সাহস হয়ে গেছে, এখন আর আমি ভয় পাই না। মিহি কথা বাড়ালো না, আর চলে গেল সেখান থেকে। মিহি যাওয়ার পানে তাকিয়ে আছে আদৃশ, কি যেন ভেবে যাচ্ছে মনে মনে। কারো হাতের স্পর্শ কাঁধে পড়তেই পাশ ফিরে তাকিয়েছে আদৃশ। দেখলো কিয়ান দাঁড়িয়ে আছে তার ঠিক পাশেই। কিয়ানের এখানে আসার কারণ অজানা নয়। তার আদৃশেরও মনে হলো অরণ্যকে খুঁজতে যাওয়া দরকার। এত সময় হয়ে গেল অরণ্য আসছে না, মানে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বৃষ্টি কমেছে অনেক আগেই, প্রকৃতি এখন অনেকটাই শান্ত হয়েছে। আদৃশ আর কিয়ান হাঁটতে হাঁটতে এসেছে ওই জায়গাটায় যেখানে সুভার অরণ্য মিলে এসেছিল তখন। স্থানীয় কয়েকজন লোকও আছে কিয়ানদের সাথে। টর্চ জ্বালিয়ে আশেপাশে তাকিয়ে দেখছে সবাই। কিয়ানও সতর্ক চোখে চারিপাশটা দেখছে ভালো করে। কোথাও কোনো জনমানবের উপস্থিতি নেই। অরণ্যকে খুঁজতে খুঁজতে খাদের সামনে এসে দাঁড়িয়েছে দুজনেই। অরণ্যকে না পেয়ে ফিরে যাবে ভাবছিল, ঠিক তখনই কিয়ানের পায়ে কিছু লাগে। টর্চটা নিচের দিকে নিলে দেখতে পেল অরণ্যের হাতের ঘড়িটা। মাটি থেকে ঘড়িটা তুলে হাতে নিল কিয়ান। স্পষ্ট মনে আছে কিয়ানের আসার সময় অরণ্যের হাতে দেখেছিল এটা। আদৃশ তখন কিয়ানের সামনে এসে হাতে থাকা কাদা মাখা অরণ্যের ফোনটা দেখালো। দুজনেরই এবার চিন্তা হচ্ছে, অরণ্যের ফোন আর ঘড়ি এখানে, অথচ সে নেই। বুঝতে বাকি থাকলো না বড়সড় কোনো বিপদ হয়েছে অরণ্যের। এদিকে কিরণ বারবার ফোন দিয়ে যাচ্ছে কিয়ানকে। বিরক্ত হয়ে কিয়ান ফোনটা অফ করে দিয়েছে। কি বলবে কলটা ধরে? অরণ্যকে তারা পায়নি, শুধু পেয়েছে ওর ফেলে রাখা ঘড়ি আর ফোন। এই সময়টাতে সুভাকে আর টেনশনে ফেলতে চায় না কিয়ান। ভোর হয়ে গেছে অনেক আগে। কিয়ান আর আদৃশ পুলিশ স্টেশনে বসে আছে। কাল থেকে ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে অরণ্যকে খুঁজে যাচ্ছে তারা, কিন্তু কেউ এখানকার তেমন কিছু ভালোভাবে চেনে না। মিহিকে ফোন দিয়েছিল আদৃশ, রিসিভ করেনি একবারও। রাগে আদৃশও মিহির নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রেখেছে। ভেবে নিয়েছে আর কখনো কথা বলবে না ওর সাথে। এবার কিয়ানদের উঠতে হবে এখান থেকে। ইন্সপেক্টরের সাথে প্রয়োজনে সব কথা বলে উঠতে যাবে। ঠিক তখনই কোথা থেকে এক কনস্টেবল এসে জানিয়েছে ওই জায়গাটাই নাকি কালকে কেউ একজন অরণ্যের মতো কাউকে যেতে দেখেছে, কিন্তু ফিরে আসতে আর দেখেনি। খাদে পড়ে যাওয়ার আশঙ্কাই বেশি। কথাটা শুনে ভয় হলো কিয়ানের। ওই গভীর খাদে কেউ পড়লে তো আর বেঁচে ফেরার উপায় নেই। গলা শুকিয়ে আসছে ওর। আদৃশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বারবার কানের মধ্যে বাজছে, অরণ্য কি ঠিক আছে? পরক্ষণে আবার মনে হচ্ছে না, অরণ্যের কিছু হতে পারে না। অরণ্য তো জানেও না ওর ঘর আলোকের একটা ছোট্ট রাজকন্যা বা রাজপুত্র আসতে চলেছে। সবাই মিলে আবারও সেই খাদের কাছে গেল। পুলিশ বারবার বলছে হয়তো অরণ্য পড়ে গেছে গভীর খাদে, না হলে ওর হাতের ঘড়ি আর ফোন এখানে পড়ে থাকবে কেন? বুকের ভেতরটা ছ্যাদ করে উঠেছে কিয়ানের। সুভাকে সে কি উত্তর দিবে? ফিরলেই তো জানতে চাইবে অরণ্য কোথায়। কি বলবে কিয়ান? হাতে স্যালাইন আর মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে এক যুবক। ডাক্তারেরা চিন্তিত মুখে দাঁড়িয়েছে ওর পাশে। মিহি একটু পরপর এসে চেক করছে ওর জ্ঞান ফিরেছে কিনা। বেশ অনেকক্ষণ পর নিভিনভু চোখে তাকালো যুবকটি। মিহির চোখে পড়া মাত্রই দ্রুত এসে দাঁড়ালো ওর পাশে। সবাইকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলল মিহি। ডাক্তারেরা মিহির কথা শুনে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল কোনো সমস্যা হলে যেন অবশ্যই ডাকে। মিহি মাথা নাড়িয়ে সায় দিল। উদ্বিগ্ন হয়ে কিছু বলতে যাচ্ছিল মিহি, কিন্তু যুবকটি তাকে থামিয়ে দিয়ে বলল, আমার লাভ বার্ড কেমন আছে মিহি? মিহি হেসে উত্তর দিল অরণ্যকে, তুই কি জানিস অরণ্য? তোমাদের বেবি আসছে। কথাটা শোনা মাত্রই অরণ্যের ঠোঁটে হাসি খেলে গেল। সুভার অসুস্থতার লক্ষণ দেখে ব্যাপারটা আন্দাজ করেছিল সে, তবে নিশ্চিত ছিল না বলেই পাঠিয়েছিল মিহিকে। চোখ বন্ধ করে প্রশান্তের নিঃশ্বাস ছাড়ল অরণ্য। ইচ্ছে করছে এক্ষুনি সুভার কাছে ছুটে যেতে,
পুরো মুখ জুড়ে হাজারটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিতে তাকে। আনন্দে ভরে উঠছে অরণ্যের হৃদয়। মনে মনে ভাবছে অরণ্য, বাবা হওয়ার অনুভূতি তবে এমনই হয়। মেয়ে বুঝতে পারছে অরণ্যের খুশির কারণ। অরণ্য ওঠার চেষ্টা করছিল, মাথায় প্রচণ্ড ব্যথা পেল, চোখ মুখ কুচকে বন্ধ করে নিল, সাথে সাথে শুয়ে পড়ল আবারও। মিহি সেটা লক্ষ্য করে দ্রুত বলে উঠল অরণ্যকে, কি করছিস? তুই অসুস্থ ভুলে গেছিস? কাল থেকে সেন্সলেস হয়ে পড়েছিলি এখানে। আমি ফিরবো। ফিরবি মানে? হাঁটতে পারবি তুই? মাথায় আঘাতটা ঠিক হতে কম করে হলেও 2 সপ্তাহ সময় লাগবে। আর একটুর জন্য তো পটল তুলতে যাচ্ছিলি। অরণ্য চুপ করে শুয়ে রইল, অবাক হয়ে দেখছে মিহিকে। এখন পুরোপুরি প্রফেশনাল ডাক্তার হয়ে গেছে মিহি। মিহির এই সাফল্য দেখে ভালোই লাগছে অরণ্যর। মেঝেতে বসে খাটের সাথে মাথা এলিয়ে দিয়েছে শোভা। কান্না করতে করতে ফুলে গেছে ওর চোখ মুখ। কত সময় হয়ে গেল অরণ্যের মুখটা দেখেনি সে। অরণ্য কি জানে সে বাবা হতে চলেছে? তাদের একটা ছোট্ট বাবু আসবে। কোথায় গেল অরণ্য? চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে শোভার। কিয়ান এসেছে অনেকক্ষণ হলো। শোভা তখন থেকে প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পায়নি কিয়ানের কাছ থেকে। রাগে এসে শোভা নিজের রুমে দরজা আটকে বসে আছে। সকাল থেকে কিছুই খায়নি পর্যন্ত। কিরণ আর কিয়ান এসে দাঁড়িয়ে আছে দরজার সামনে। এত সময় হলো ডেকে যাচ্ছে, শুনেও চুপ করে বসে আছে শোভা। কিরণ আর কিয়ানও চলে গেছে একসময়। 2 দিন হলো অরণ্যের কোনো খোঁজ নেই। বাড়িতে এখনো কাউকে কিছু জানানো হয়নি। শোভার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মেয়েটা। এদিকে কিরণ নিজেই ভেঙে পড়েছে। শোভাকে সামলাবে নাকি নিজেকে বুঝে উঠতে পারছে না সে। এই বেড়াতে আসার ইচ্ছেটা ছিল সবচেয়ে বেশি কিরণের। এখন নিজের উপরেই রাগ হচ্ছে। কেন এসেছিল এখানে? ওর ভাইকে আদৌ ঠিকঠাক আছে? অরণ্যের কথা মনে পড়লেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে কিরণের। কিয়ান শত চেষ্টা করেও পারছে না কিরণ বা শোভাকে সামলাতে। সেও কি কম চেষ্টা করছে অরণ্যকে খুঁজে পেতে? শোভা শুয়ে আছে বিছানায়। মিহি এসে দেখে গেছে কিছুক্ষণ আগে। বারবার বলেছে নিজেকে ঠিক রাখার কথা। শোভা শুধু শুনেছে মিহির কথা, নিজে থেকে কিছুই বলেনি সে। সবাই বেরিয়ে যেতেই ধীরে ধীরে উঠে বসেছে শোভা। মাথাটা পুরো বিগড়ে গেছে ওর। বারবার ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। কি যেন ভাবছে শোভা। এক ধ্যানে তাকিয়ে আছে ফলের ঝুড়িতে রাখা ছুরিটার দিকে। কাপা কাপা হাতে বেডসাইড টেবিল থেকে ফল কাটা ছুরিটা তুলে নিয়েছে সে। চোখ বন্ধ করে ছুরিটা নিয়ে নিজেকে আঘাত করতে যাবে, ঠিক তখনই কেউ এসে শক্ত করে ধরে ফেলেছে ওর হাত। শোভা থমকালো। শুকনো ঢোক গেলে আস্তে আস্তে চোখ খুলে তাকিয়েছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। একাকে দেখছে শোভা। নিজের অতি পরিচিত মানুষটাকে দেখে চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে তার। শোভা কি ঠিক দেখছে নাকি এটা তার স্বপ্ন? চোখের সামনে অরণ্যকে দেখে আবেগ আপ্লুত হয়ে শোভা তাকে চাপড়ে ধরল। অরণ্যের দিকে রেগে আছে শোভার উপরে। ওকে নিজের থেকে সরিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠেছে অরণ্য, কি করতে চাচ্ছিলে তুমি? চুপ রইল শোভা। কি বলবে বুঝে উঠতে পারছে না। অরণ্য কি এটা বলবে? নিজেকে শেষ করে দিতে চেয়েছিল সে। অরণ্য কি ছেড়ে দেবে শোভাকে? ভালো করেই তো জানে অরণ্যের রাগ সম্পর্কে। ভালো করে দেখলে অরণ্যের মাথার ব্যান্ডেজটা নজরে আসলো শোভার। শোভার হাতটা অরণ্যের মাথায় ছুঁয়ে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, ঠিক আছেন আপনি? মাথায় কি হয়েছে? অরণ্য দাঁড়িয়ে আছে আগের মতোই। শোভার হাতটা ধরে নিজের বুকে এনে রেখেছে। ঘাড় কাত করে ওর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো অরণ্য। তুমি ঠিক আছো? উত্তর না দিয়ে ছলছল চোখে শোভা তাকিয়ে আছে অরণ্যের পানে। কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরেছে ওকে। অরণ্যের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠেছে সে। শোভার কান্নার শব্দ কানে পাচ্ছে অরণ্যের। বুকের ভেতরটা কেমন করে উঠছে ওর। কষ্ট হচ্ছে খুব। অরণ্য শক্ত করে জড়িয়ে ধরল শোভাকে। কিছুক্ষণ পর মুখ তুলে অরণ্যের দিকে তাকালো শোভা। অরণ্য মুচকি হেসে আলতো করে চুমু এঁকে দিল শোভার কপালে। নিজের 2 হাতের আজলায় শোভার মুখটি নিয়ে বলল তাকে, কাঁদছো কেন? তাকিয়ে দেখো, আমি পুরোপুরি ঠিক আছি। ক্রন্দনরত অবস্থাতেই অরণ্যের 2 হাত ধরে উত্তর দিল শোভা। কোথায় ছিলেন আপনি? অরণ্য কিছু না বলে তাকিয়ে রইল শোভার পানে। কিছুক্ষণ পর মুখে হাসি টেনে বলে উঠল, দেখলে, বলেছিলাম না, একবার আমার ভালোবাসা পেলে যেদিকে তাকাবে শুধু আমাকেই দেখবে। মিলল তো আমার কথা? শোভা হাসলো মনে মনে। সত্যিই তো, আজকাল ওর অশান্ত মনটা অরণ্যকে ছাড়া কিছুই বোঝে না। কিছু সময় চোখের সামনে না দেখলেই কেমন পাগল পাগল লাগে। অরণ্যের প্রতি কবে যে এতটা দুর্বল হয়ে পড়ল নিজেও জানে না শোভা। খাবারের প্লেট হাতে তখনই রুমে ঢুকেছে কিরণ। বেডসাইড টেবিলে খাবারের প্লেটটা রেখে চলে যাবে তখনই অরণ্য ডেকে উঠেছে কিরণকে। কিরণের কষ্ট হচ্ছে। অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে ওর। অরণ্য বুঝলো কিরণের কান্নার কারণ। ছোটবেলা থেকেই কিরণ এমন। অরণ্য কোথাও গেলে কান্না করে ভাসাতো সে। ফিরে আসলে অরণ্য আবার আদর করে বুকে জড়িয়ে নিত বোনকে।
কয়েকটি খেলনা উপহার দিলে ছোট্ট কিরণের রাগ ভেঙে যেত তখন। অরণ্য কি যেন ভেবে ওর হাত মেলে চোখের ইশারায় ডাকলো কিরণকে। দেরি করলো না কিরণ, দৌড়ে গিয়ে চাপড়ে ধরলো ভাইকে। কান্না করে যাচ্ছে অঝরে। অরণ্য চোখ মুছে শান্ত হতে বলেছে। কিরণও শুনেছে অরণ্যের কথা। সুভাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকা কিয়ান মুখ ভেঙচি দিয়ে বলছে বিড়বিড় করে, রাগিনীর সব ভালোবাসা শুধু ভাইয়ের জন্য। আমি যেন বন্যার পানিতে ভেসে এসেছি। সুভা তাকিয়েছিল কিয়ানের দিকে। কথাটা স্পষ্ট শুনতে না পেলেও মুখের ভঙ্গিমায় বুঝতে বাকি নেই কিয়ান মনে মনে অরণ্য বা কিরণকেই বকনে দিয়েছে। ভাইয়ের এমন কাজে সুভা হাসলো আনমনে। অরণ্য সুভাকে খাইয়ে দিয়েছে নিজের হাতে। এখন অনেকটা ভালো লাগছে ওর। মেহি চলে গেছে। যাওয়ার আগে বারবার বলেছে অরণ্যকে নিজের খেয়াল রাখতে। মাথার আঘাতটা ঠিক হতে অনেকটা সময় লাগবে। অরণ্য শুধু মাথা নাড়িয়ে সায় জানিয়েছে মিহির কথায়। জানালার সামনে দাঁড়িয়ে আছে সুভা। অরণ্যকে জড়িয়ে ধরেছে পেছন থেকে। কি যেন ভেবে অরণ্য সুভাকে ঘুরিয়ে নিয়েছে নিচের দিকে। হাঁটু গেড়ে বসেছে মেঝেতে। কিছু বুঝে ওঠার আগেই অরণ্য তার ঠোঁটের স্পর্শ দিল সুভার উদরে। হাসলে সুভা। অরণ্যের ঘন চুলের ভাঁজে হাত বুলালো নিজের। অরণ্যকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলছে বারবার, থ্যাংক ইউ লাভবার্ড, থ্যাংক ইউ ফর গিভিং মি আ বিগ সারপ্রাইজ। সুভা কথা না বলছে না, ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ওভাবে। অরণ্য উঠে দাঁড়িয়েছে। সুভাকে কোলে তুলে বিছানায় নিয়ে গেছে। চোখ বন্ধ করে ঘুমোতে বলেছে ওকে। সুভা শক্ত করে জড়িয়ে ধরেছে অরণ্যকে। মনে হচ্ছে ছাড়লে এসে পালিয়ে যাবে সুভাকে ছেড়ে। অরণ্য হাসলো সুভার কাছে। ওর বন্ধ করা চোখের পাতায় ঠোঁট শুয়ে দিল নিজের। জানালাটা খোলাই ছিল। বাইরে থেকে বাতাস আসছে রুমে। বাতাসে সুভার শাড়িটা পেটের উপর থেকে সরে গেছে অনেকটাই। টের পেয়ে ঠিক করতে যাচ্ছিল তখনই খেয়াল করলো অরণ্য নিজের কাপা কাপা হাতটা দিয়ে ছুঁয়েছে সুভার উদর। সুভা তাকিয়ে দেখল অরণ্যের দিকে। চোখ মুখে তার খুশির ঝিলিক। অরণ্য তাকিয়েছে সুভার মায়াবী মুখপানে। কাছে গিয়ে পরপর কয়েকটা চুমু দিয়েছে ওর পুরো মুখ জুড়ে। সুভা তখন বলতে যাচ্ছিল কিছু, ঠোঁটে চুমু দিয়ে ওকে থামিয়ে দিল অরণ্য। সুভার হাতটা ধরে বলল ওকে, লাভবার্ড, আমার কিন্তু গুনে গুনে 2টা সেন্টিমিটার চাই। সুভা হাসি পাচ্ছে অরণ্যের কথা শুনে। ঠাট্টার স্বরে বলছে অরণ্যকে, মাত্র 2টা? 2টা, কারণ একসাথে 3-4টি ডাউনলোড দিতে গেলে তোমার কষ্ট হবে বেশি। এবার 2টা মেয়ে পাবো, পরের বার 2টা ছেলে পাবো। ক্রিকেট টিম না বানানো পর্যন্ত থামবো না আমি। সুভা খিলখিল করে হাসছে অরণ্যের কথায়। অরণ্য একধানে তাকিয়ে আছে ওর হাসি মাখা মুখটির দিকে। দরজার ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙল অরণ্যের। মনে হলো মিহি বা আদ্রিস দাঁড়িয়ে আছে দরজার সামনে। সুভাকে ঘুমোতে বলে অরণ্য চলে গেছে বাইরে। রিসোর্টের বাইরে একটা প্যাভিলিয়নে বসে আছে আদ্রিস আর অরণ্য। তাদের কথার মধ্যে সেখানে কিয়ান এসে উপস্থিত হয়েছে। মিহি আর অরণ্যের উপর রাগ লাগছে কিয়ানের। তার বোন অতটা কষ্ট পাচ্ছিল। অসুস্থ জেনেও মিহি কি বলেনি অরণ্যকে? বলেছে নিশ্চয়ই। অরণ্যের কথা শুনতেও মিহিও কাউকে বলেনি যে অরণ্য ঠিক আছে। এই বিষয়টা নিয়ে তখন থেকে রেগে আছে কিয়ান। অরণ্য লক্ষ্য করলো কিয়ানের বিরক্তিভরা মুখশ্রী। কি যেন ভেবে হেসে ওর কাঁধে চাপড় মেরে বলল কিয়ানকে, আমার ভবিষ্যৎ বাচ্চাদের মামা হবি তুই। মুখটা কেমন পালনের মতো বানিয়ে রাখলে চলে? কিয়ান অরণ্যের হাতটা ছাড়া মেরে ফেলে দিয়ে বলছে ওকে, যত সব ঢং। বোনের হাজব্যান্ডকে সম্মান করতে শেখ, নইলে পাছায় লাথি মারবো, মেরে উগানটা পাঠাতে বেশি সময় দেবো না আমি। কিয়ান ভুরুকোচকে তাকিয়েছে অরণ্যের দিকে। অরণ্য ভাবলেশীনভাবে বসে চায়ের কাপে চমক দিচ্ছে। কিয়ানের চাহনি দিকে বুঝলো আদ্রিস এক্ষুনি বড়সড় কোনো ঝামেলা হয়ে যাবে এখানে। চোখের ইশারায় মাথা ঠান্ডা করতে বলেছে কিয়ানকে। কিয়ান শুনল আদ্রিসের কথা। তবে এখানে থাকলেই ঝামেলা হবে। অরণ্যের সাথে তাই চলে যেতে নিচ্ছিল। আদ্রিস ওর হাত ধরে আটকে নিয়েছে। নিজের পাশে বসতে বলেছে কিয়ানকে। কিয়ান আর অরণ্য বসে আছে মুখোমুখি। একে অপরের দিকে রেগেমেগে তাকাচ্ছে বারবার। মনে মনে হয়তো বকাঝকা করছে একজন অন্যজনকে। আদ্রিস মাথায় হাত দিয়ে একবার তাকাচ্ছে কিয়ানের দিকে, তো আরেকবার তাকাচ্ছে অরণ্যের দিকে। পরক্ষণে আবার দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলছে, এই যুদ্ধ শেষ হওয়ার নয়। আদ্রিস কিছু বলেছে বুঝতে পেরে ভোরকুচকে অরণ্য তাকিয়েছে ওর দিকে। আদ্রিস অরণ্যকে বলতে বলছে বারবার কি হয়েছিল তার, আর কোথায় বা ছিল অরণ্য। অরণ্যের কি যেন হলো, চুপ করে বসে রইল কিছুক্ষণ। কিছু না বলে উঠে গেছে সেখান থেকে। কিয়ান ভোরকুচকে অরণ্যের যাওয়ার দিকে তাকিয়ে বলছে আদ্রিসকে, দেখলে, এমনি এমনি কি আমি এই লোকটাকে অহংকারী বলি? কিয়ান কথাটা বলে শেষ করেছে কিনা কেউ পিছনে এসে চুল টেনে ধরেছে ওর। কিয়ানের বুঝতে বাকি নেই এটা কিরণ। তার মাথার চুল ধরে টানবে এত বড় সাহস আর কারো হয়নি। রাগিনী, ছাড়ো। টাকলা বানাতে চাচ্ছ নাকি আমাকে? তা তো বটেই,
আরেকবার আমার ভাইয়াকে নিয়ে কিছু বলে দেখুন, মাথার সব চুল কেটে হাতে ধরিয়ে দিব। আবহাওয়া মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি। কিরণ একবার চোখ বোলালো চারিপাশে, কিয়ানকে কিছু না বলেই চলে যাচ্ছিল সেখান থেকে। কিয়ান হুট করে গিয়ে ওর সামনে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগেই কোলে তুলে নিয়েছে কিরণকে। কিরণ বুঝল না কিয়ানের মনে কি চলছে, জিজ্ঞেসও করেনি আর। কিয়ানের কাজে রাগ চলে গেছে ওর। চোখ মুখে হাসির রেখা ফুটে উঠেছে কিরণের। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। রুমে যেতে যেতে আধভেজা হয়ে গেছে দুজনে। আড্ডিস বেচারা ওখানে বসে আছে, গালে হাত দিয়ে তাকিয়ে আছে জোড়া কবুতরের দিকে। রুমে এসে কিয়ান নামলো কিরণকে। পা থেকে মাথা পর্যন্ত দেখলো কে। ভিজে শাড়িটা পুরোপুরি লেপটে আছে গায়ের সাথে। পাতলা জর্জেট শাড়িটা ভেদ করে কিরণের ফর্সা মেদহীন উদর স্পষ্ট দেখা যাচ্ছে। কিরণের ইচ্ছে করছে নিজের ঠোঁট ছোঁয়াতে কিরণের শরীরের প্রতিটি ভাঁজে। দেরি কিসের, বউ তো তারই। এই ভেবে কিরণের কাছে এগিয়ে আসলো কিয়ান। কিরণ নিজের দুহাত দিয়ে আঁকড়ে ধরলো কিয়ানের গলা। কিয়ান ওর ঠোঁট ছোঁয়ালো কিরণের কাপা কাপা ঠোঁটে। বেশ অনেকক্ষণ পর ছেড়ে দিল ওকে। লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে কিরণের। ভাবলো সে পালাবে এক্ষুনি, কিন্তু বাধা পড়লো আবারও। কিয়ান ওর কোমর চেপে ধরে নিয়ে এসেছে নিজের কাছে, ঠোঁট আঁকড়ে ধরেছে আবারও। কিরণ ছটফট করে পালাতে চাইলে রাগে কিয়ান কামড় বসিয়ে দিয়েছে ওর ঠোঁটে। তীব্র জ্বলনি অনুভব হলো কিরণের। সাথে সাথে খামচে ধরেছে কিয়ানের মাথা চুল। কিয়ানের হুঁশ নেই সেদিকে। ঠোঁট ছেড়ে মুখ ডুবিয়েছে কিরণের গলায়। বিরক্ত লাগছে এবার কিরণের। কিয়ানের বুকে সজোরে ধাক্কা দিয়ে বলছে ওকে। ছাড়বেন আমাকে? কিয়ান নিজের কাছে নিয়ে এসেছে কিরণকে। কিরণের কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস ফেলে বলছে ওকে। আই নিড ইউ রাগিনী, প্লিজ আটকিও না আমাকে। কিরণ কথা বলল না আর চুপটি করে তাকিয়ে রইল কিয়ানের মুখপানে। কিয়ান হেসে চুমু দিল কিরণের ঠোঁটে। কিরণের পরনের শাড়িটা কিয়ান এলোমেলো করে দিয়েছে অনেক আগে। কোলে তুলে নিয়ে এসেছে বিছানায়। ঠান্ডার মধ্যেও কেমন ঘামছে কিরণ। কিয়ান ওর কাছে গিয়েছে, পুরোপুরি এলোমেলো করে দিয়েছে কিরণকে। অরণ্য শুয়ে আছে সুভার পাশে। নিজের হাতের আঙুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিচ্ছে সুভার ঘুমন্ত মুখশ্রী। ঘুমের ঘুরেই সুভা এসে ওকে জড়িয়ে ধরেছে। অরণ্য হেসে ঠিক সুভার মতো করেই জড়িয়ে ধরেছে ওকে। চোখ বন্ধ করে ভাবছে সেদিনের কথা। মেহি ঠিক সময় মতো না এলে হয়তো আজ অরণ্য এই পৃথিবীতেই থাকতো না। রায়ানের মুখে বারবার সুভার নাম শুনে বিরক্ত হচ্ছিল অরণ্য। রাগে মাথা ফেটে পড়ছিল ওর। রায়ান তখন ছুটে আসছিল অরণ্যকে ধাক্কা মেরে খাদে ফেলবে বলে। অরণ্যর দিকে তাকিয়ে বাঁকা হাসছিল তখন। যেই না রায়ান অরণ্যের কাছে এসেছে, অরণ্য সরে গিয়েছে ওখান থেকে। মুহূর্তের মধ্যে অরণ্যের জায়গায় রায়ান গিয়ে পড়ে গভীর খাতে। মিহির মনে হচ্ছিল অরণ্যই পড়ে গেছে গভীর খাতে। এখান থেকে পড়লে যে বেঁচে ফেরার উপায় নেই। ভয়ে আর আতঙ্কে চিৎকার করে উঠেছিল সে। কিছুক্ষণ পর যখন চোখ খুলে তাকালো মিহি, দেখে অরণ্য ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। হাসছে মিহির ভয়ার্ত মুখশ্রী দেখে। মিহির শরীর তখনও কাঁপছে ভয়। অরণ্য ঠিকঠাক আছে দেখে মনে হচ্ছিল নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আবারও। মিহি এগিয়ে যাচ্ছিল অরণ্যের দিকে। মিহি কাছে যাওয়ার আগে অরণ্য লুটিয়ে পড়েছে মাটিতে। চিন্তিত হয়ে মিহি ওর পাশে বসে বারবার ডাকছিল অরণ্যকে। সাড়া না পেয়ে ভয় হচ্ছিল। ভালো করে খেয়াল করে বুঝতে পারে রায়ানের মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছে। অরণ্যের গায়ে থাকা সাদা শার্টটা রক্তে ভিজিয়ে লাল হয়ে গেছে। আকাশে তখন মেঘ ডাকছিল। প্রকৃতি জানান দিচ্ছিল বৃষ্টি আসতে চলেছে। উঠে গিয়ে তখন সেখানকার কিছু স্থানীয় লোকদের ধরে নিয়ে এসেছিল মিহি। পরিচিত মুখ ছিল বিধায় তাদের কাছ থেকে সাহায্যও পেয়েছিল সে। অরণ্যকে হসপিটালে নিয়ে আসা হলো। মিহি সবাইকে অরণ্যের পরিচয় দিতেই চিনে ফেলেছিল তারা। প্রাণপণে চেষ্টা করেছে অরণ্যকে সুস্থ করতে। উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় মিহি ভেবেছিল আদিশকে জানাবে সবটা। ইমিডিয়েটলি অরণ্যকে নিয়ে ঢাকায় ফিরতে হবে তাদের। কিন্তু পরক্ষণে আবার মনে পড়েছিল অরণ্যের বলা কথা। মাথায় হাত চেপে বারবার মিহিকে বলছিল অরণ্য ওর এই অবস্থার কথা যেন কোনোভাবে সুভা বা কিরণকে না জানানো হয়। মিহিও শুনল অরণ্যের কথা। অরণ্য না বলা পর্যন্ত কাউকে কিছু বলবে না বলে ঠিক করলো সে। কিন্তু অনেকক্ষণ হলো অরণ্যের জ্ঞান ফিরছে না দেখে টেনশন হচ্ছিল মিহির। ফোনটা অন করতে আদিশের অনেকগুলো কল দেখেছিল। চোখ মুখে চিন্তারা ভিড় জমালো ওর। অরণ্য বলেছিল মিহিকে সুভা অসুস্থ, ওর কি বাড়াবাড়ি কিছু হলো? কথাটা মাথায় আসা মাত্রই অরণ্যকে হসপিটালে রেখে নার্সকে সাথে নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল মিহি। বর্তমান সুভার নড়াচড়ায় চোখ খুলে তাকিয়েছে অরণ্য। দেখলো সুভা নিজেও তাকিয়ে আছে ওর দিকে। দেখলো সুভা নিজেই। অরণ্য হেসে সুভার কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করলো ওকে। কিছু লাগবে তোমার? বাড়ি ফিরবো আমি। অরণ্য সায় জানালো সুভার কথায়। দুজনে কথা বলছিল। কখন যে সুভার চোখ লেগে গেছে টেরও পায়নি অরণ্য। অবাক হয়নি সে।
এই সময়টাতে মেয়েদের মধ্যে অনেক চেঞ্জেস আসেই, এসেছে সুভারও। ভোরের আলো ফুটেছে অনেক আগে। আজকে অরণ্যের ফিরে যাওয়ার কথা। ব্যাগপত্র হাতে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে এসেছে সবাই। অরণ্য অপেক্ষা করছে মিহির জন্য, ও আসলে তবেই যাবে। কিয়ান আর কিরণ চলে গেছে নিজেদের গাড়ি নিয়ে। সুভা গিয়ে গাড়িতে উঠে বসেছে অনেক আগেই। শরীরটা খারাপ লাগছে ওর, এখানকার কিছুই ভালো লাগছে না। বারবার ফিরে যেতে ইচ্ছে করছে নিজের বাড়িতে, কাছের মানুষদের কাছে। সুভার প্রেগনেন্সির খবর পাওয়ার পর থেকে ও চাচি আর শাশুড়ি কয়বার ফোন দিয়েছেন তার ঠিক নেই। পারলে তো ওনারা এক্ষুনি চলে আসেন সুভার কাছে। সুভার ভালো লাগছে ওর প্রতি ওনাদের এত যত্ন দেখে। এত খুশির মধ্যেও মনের মাঝে একটা খারাপ লাগা কাজ করছে ওর। বারবার নিজের মায়ের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। সুভা মা হতে চলেছে। শুনলে ওর আম্মুও নিশ্চয়ই এতটাই খুশি হতেন যতটা হয়েছেন অরণ্যের আম্মু। অরণ্যের ডাকে ধ্যান ভাঙল সুভার। পাশে বসে বসতেই কিছু বলার সুযোগ না দিয়ে কাঁধে মাথা রাখল ওর। কিছুক্ষণ পর মুখ তুলে তাকাতে অরণ্য পরম যত্নে নিজের ঠোঁট ছোঁয়ালো সুভার কপালে।